বিখ্যাত আলিপুর সেন্ট্রাল জেল, যেখানে বন্দী ছিলেন সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, অরবিন্দু ঘোষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায়, যেখানে ফাঁসির মঞ্চে শহীদ হয়েছেন দীনেশ গুপ্ত, কানাইলাল দত্ত প্রমুখ বিপ্লবী, সেই জেল এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। আজ আমরা ঘুরে দেখব সেই বিখ্যাত আলিপুর জেল মিউজিয়াম। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের সকলকে স্বাগত জানাই। এক সকালে বেরিয়ে পড়লাম কলকাতার নতুন দ্রষ্টব্য স্থান আলিপুর জেল মিউজিয়াম দেখবার উদ্দেশ্যে। বাস কিংবা মেট্রোতে হাজরার মোড়ে নেবে একটি অটো ধরলেই চলে আসা যায় আলিপুর জেল মিউজিয়ামে। নিজের গাড়িতে এলেও পাশেই পেয়ে যাবেন বিরাট পার্কিং লট। সোমবার বাদ দিয়ে প্রতিদিনই 11টা থেকে 5:30 অবধি খোলা থাকে এই জেল মিউজিয়াম। এন্ট্রি ফি জন প্রতি 30 টাকা। লাইট অ্যান্ড সাউন্ডের দুটি শো চলে সন্ধ্যে 6টা থেকে এবং সন্ধ্যে 7টা থেকে, যার টিকিট মূল্য 100 টাকা। মেইন গেট দিয়ে ঢুকলেই প্রথমেই টিকিট কাউন্টার এবং তার পাশে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। ভিতরে ঢুকতেই কানে এলো বিপ্লবী গানের সুর। চারিদিকটা দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে। বয়স্ক লোকেদের সুবিধার্থে একটি ব্যাটারি গাড়িও চোখে পড়ল। একটি বোর্ডে সুন্দরভাবে দিক নির্দেশ করা রয়েছে। আলিপুর জেল মিউজিয়ামের ম্যাপ বা মানচিত্রও সাজানো রয়েছে। কিছু কিছু স্থানে এন্ট্রি রেস্ট্রিক্টেড, হয়তো এখনও সেখানে কাজ চলছে। একটি বড় ফলকে ফাঁসির মঞ্চে শহীদদের মূর্তি লাগানো। প্রথমেই এগিয়ে গেলাম ফাঁসির মঞ্চের দিকে। ফাঁসির পূর্বে এখানেই কয়েদিদের রাখা হতো।
এবার চলে এলাম সেই বিল্ডিংয়ে যার বিভিন্ন সেলে বিভিন্ন সময় বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বিধান রায়। নেতাজি যখন বন্দী হয়েছিলেন, তারপরে যখন এখান থেকে মানে ইন্ডিয়ান সরকার এই জেলটাকে চালু রেখেছিলেন, তখন কিন্তু এই যে সেলগুলো আছে এই সেলের মধ্যে কোনো রকম কাউকে প্রবেশ রাখা হতো না, ওদের নামে এটাকে করে রাখা হয়েছে, প্রিজার্ভ করে রাখা মানে হয়েছে। এখান থেকে রিজার্ভ করে দেওয়া হয়েছে যে নেতাজি যখন এখান থেকে চলে যায়, তারপরে এখানে জেলটা চালু ছিল ইন্ডিয়ান সরকারের পিরিয়ডে। হ্যাঁ, সেটা কতদিন অবধি? 2019 সাল পর্যন্ত এখানে বলবদ্ধ ছিল। আচ্ছা, তারপরে বারুইপুরে চলে গেছে। তারপরে এখান থেকে যে সমস্ত কয়েদিরা ছিলেন 2019, তারপরে বারুইপুরে ট্রান্সফার করে দেওয়ার পরে তারপরে এখান থেকে মিউজিয়ামের কাজটা শুরু। এটা রেনোভেশন শুরু হয়ে 2 মাস আগে চালু হয়েছে। 2 মাস আগে বলতে স্যার সেপ্টেম্বরের 23 তারিখে। আচ্ছা, থ্যাংক ইউ। এই সেলগুলোতে এই বিখ্যাত মহাপুরুষদের বিভিন্ন ছবি ঝোলানো রয়েছে। এই বিল্ডিংয়ের একতলায় বন্দী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। সিঁড়ি ধরে উঠতে লাগলাম দোতলার সেলগুলো দেখার জন্য। দোতলায় উঠতেই শুনতে পাচ্ছিলাম নেতাজির ভাষণ। Only when the blood of freedom-loving Indians begins to flow will India attain a freedom. Inqilab. নেতাজি এই কক্ষেই বন্দী ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এইখানে দাঁড়িয়েই আশপাশটি দেখতেন। বিল্ডিং থেকে আমি নামছি, এই বিল্ডিংয়ে বন্দী ছিলেন চিত্তরঞ্জন দাস, নেতাজি। এগোতে এগোতে চোখে পড়ল শহীদ স্তম্ভ। পথের দুই ধারে পাতা রয়েছে বেঞ্চ ভিজিটারদের ক্ষণিক বিশ্রামের জন্য। এই পথ ধরেই এগোতে লাগলাম দ্রুত পরবর্তী আকর্ষণ দেখার জন্য। ঢুকে পড়লাম নেহেরু সেলে। জওহরলাল নেহেরু এখানে প্রায় 4 মাস বন্দী ছিলেন। ইন্দিরা গান্ধী তার বাবার সাথে দেখা করতে মাঝে মধ্যেই এখানে আসতেন। এখানে কি প্রবেশ নিষেধ না ঢুকতে পারি? আচ্ছা। ঢুকে পড়লাম বিশাল লাইব্রেরি ঘরে, যেটি আগে গুদাম ঘর ছিল।
স্বাধীনতা সংক্রান্ত বিখ্যাত সব বই এই লাইব্রেরিতে রাখা রয়েছে। এখানে বসে বই পড়বার জন্য পাতা রয়েছে চেয়ার টেবিলও। সাধারণ জেল কক্ষগুলো কীরকম হয় তা দেখবার জন্য ঢুকে পড়লাম সেল নাম্বার 1 এবং 2-তে। সেলের ভিতরগুলো যেই রকম হতো সেই রকমই রাখা রয়েছে। সামনের এই বিল্ডিংয়ের দোতলায় দেখানো হচ্ছে ক্ষমতার হাতবদল কিভাবে হয়েছিল। সিঁড়ি দিয়ে খানিকটা উঠতেই জেলের বিভিন্ন প্রান্তের একটা এরিয়াল ভিউ পেয়ে গেলাম। Medical facilities were quickly improvised. Within less than 2 weeks, the situation was brought back under control in Delhi. The new Indian government managed to evacuate nearly 4.5 million refugees across the borders. The main flood of the two-way exodus had exhausted itself by the close of December. While the north of India burned আরও কিছু বিভিন্ন রকমের সেল ঘুরে দেখলাম। বোর্ডে লেখা 5 নম্বর সেলে এক্সিবিশন চলছে। এগিয়ে গেলাম 5 নম্বর সেলের দিকে। ঢুকেই দেখলাম বিভিন্ন বস্তায় গম রাখা রয়েছে। দেওয়ালে প্রদর্শিত হচ্ছে বিখ্যাত সব শিল্পীদের শিল্পকলা। পাশের ঘরেই রয়েছে বিখ্যাত সব বিপ্লবীদের ছবি এবং তাদের নাম লেখা। তারা যেন সকলে এক একটি করে নক্ষত্র এবং সকলে মিলে একটি নক্ষত্রপুঞ্জ তৈরি করেছে। তার পাশের ঘরে রয়েছে ঋষি অরবিন্দ সম্বন্ধীয় বিভিন্ন ছবি এবং তথ্য।
5 নম্বর সেলের করিডোরের দেওয়ালে সাজানো রয়েছে ভারতবর্ষের বিভিন্ন সময়কার মুদ্রা। আবার একটি ঘরে ঢুকে পড়লাম। এখানেও বিবেকানন্দ, সিস্টার নিবেদিতার সম্বন্ধে বিভিন্ন তথ্য দেখানো রয়েছে। এর পাশের ঘরেই চলছে অডিও ভিজুয়াল শো। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরের একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কারভাবে প্রস্তাব ছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে ঝুলিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মই এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হতো। অরবিন্দ এবং বালীন্দ্র ঘোষ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ ঘোষাল ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানাবেন। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। কানন্দার দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন ঘোষালকে হত্যার উদ্যোগ নিয়েছিল। পিস্তল আনা হয়েছিল। কানন্দার এবং সত্যেন্দ্র শর্ত দিল তার আগে তারা একবার নরেন ঘোষালের সঙ্গে দেখা করবে। 1908 সালের 31 অগস্ট নরেন ঘোষাল তাদের সঙ্গে দেখা করবে। তার শরীরে তাকে শেষ করে দেওয়া। বিচারে কানাডার দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দও আসেনি। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে পাঠানো হয়েছিল। অনেকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কালাপানিতে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলা করেছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। আলিপুর জেল মিউজিয়ামের ব্যাপ্তি এতটাই বিশাল যে একটি পর্বে পুরোটা কভার করা যথেষ্ট কঠিন। দ্বিতীয় তথা শেষ পর্বে মিউজিয়ামের আরও নানান রকমের আকর্ষণীয় অংশ আমরা ঘুরে দেখব।